কথায় আছে, যে ভূমিতে কোনোদিনও যুদ্ধ হয়নি সেই ভূমির নাম অযোধ্যা। কিন্তু আজকের এই অযোধ্যায় লাগাতার 500 বছর ধরে অধিকারের যুদ্ধ চলছে। একটাই দাবি, রামলালাকে তার ঘর, তার মন্দির ফিরিয়ে দিতে হবে। আজকের প্রজন্মের হয়তো অনেকেই জানে না এই অধিকারের লড়াইটা আসলে কিসের। তারা এটাই জানে মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে। তাই অযোধ্যায় রাম মন্দির নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, এত জটিলতা। কিন্তু এই অযোধ্যাকে জানতে হলে তার ইতিহাস অবশ্যই জানা উচিত প্রত্যেকটা ভারতবাসীর, প্রত্যেকটা বাঙালির। নমস্কার সুপ্রিয় দর্শক, রাজকাহিনীর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের দেওয়া ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। সালটা ছিল 1528। ভারতবর্ষে তখন মুঘল সম্রাট বাবরের রাজত্বকাল। ইতিহাস বলে এই মুঘল, তুগলক এরা সবাই ভিন দেশের লোক, যারা বিভিন্ন সময় ভারতবর্ষে এসে দেশীয় শাসকদের যুদ্ধে পরাজিত করে নিজেদের শাসন অধিকার কায়েম করেছে। ধ্বংস করেছে অসংখ্য হিন্দু মন্দির এবং স্থাপত্য। ধর্মান্তরে বাধ্য করেছেন অনেক সনাতন ধর্মের মানুষকে। এই বাবরের সেনাপতি ছিলেন মীর বাকি। তিনি একটি মসজিদ নির্মাণ করলেন ঠিক সেই স্থানে যেখানে বহু বছর ধরে ছিল শ্রী রামচন্দ্রের জন্মভূমি, তার বাসস্থান রাম মন্দির। মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করে তার নাম দিয়েছিলেন বাবরি মসজিদ। শাসক তার ক্ষমতা দিয়ে মানুষকে দাবিয়ে রাখতে পারেন, কিন্তু ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা, তাদের আবেগকে আদেও কি আটকানো সম্ভব? মুঘল যুগে শুধু রাম মন্দিরই নয়, আরও অনেক মন্দির ভেঙে কোনো না কোনো মুঘল স্থাপত্যের নির্মাণ করা হয়েছে। যেমন বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমি, কংসের কারাগারে ঔরঙ্গজেবের দরগা। বাবরি মসজিদ নির্মাণের 190 বছর পর, সালটা 1717। জয়পুরের রাজা তখন দ্বিতীয় জয়সিং বাবরি মসজিদের চত্বরে একটি চবুতর নির্মাণ করলেন, যেখানে রামলালাকে রেখে তার পূজা শুরু করা হলো, যেটা আজও রয়েছে সেই স্থানে। সালটা 1814। ফৈজাবাদ, যার বর্তমান নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট, যেখানে এক ইংরেজ অফিসার তার জার্নালি প্রকাশ করলেন যে বাবরি মসজিদের ভেতরের আর্কিটেকচারটা হুবহু মিলে যায় হিন্দু স্থাপত্যের শৈলীর সঙ্গে। এই রিপোর্ট বেরিয়ে আসার পর পুরো দেশ জুড়ে শুরু হলো আন্দোলন যে রামলালাকে তার ঘর, তার মন্দির ফিরিয়ে দিতে হবে। সালটা 1855। অবধের রাজা তখন ওয়াজেদ আলী শাহ। তার শাসনকালে অযোধ্যায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। তার কারণ, রাম জন্মভূমির ভেতরে হিন্দুদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অশান্তি থামাতে 1859 সালে রামলালা চবুতরে আর বাবরি মসজিদের মাঝখানে তার কাঁটার বেড়া লাগিয়ে দিয়েছিলেন তৎকালীন ইংরেজ সরকার। তারপর দীর্ঘ 30 বছর পর 1855 সালে এই মন্দির মামলা ওঠে পরাধীন ভারতবর্ষের ফৈজাবাদ কোর্টে। দাবি ছিল রামলালার ওই চবুতরাকে সরিয়ে স্থায়ী মন্দির নির্মাণ করতে হবে, কিন্তু তৎকালীন আদালত এই মন্দির নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন। 1934 সাল এই বিবাদ আবারও সাম্প্রদায়িক সংঘাতের রূপ নেয়। এই বিবাদে বাবরি মসজিদের কিছুটা অংশে ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাবরি মসজিদে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন তৎকালীন ইংরেজ সরকার। পরাধীন ভারতবর্ষে একদিকে চলছে দেশ স্বাধীনের লড়াই, আর অন্যদিকে প্রায় 400 বছর ধরে চলে আসা রাম জন্মভূমি প্রতিষ্ঠার লড়াই। 1947 সাল দেশ স্বাধীন হলো, কিন্তু তৎকালীন স্বাধীন ভারতের সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিলেন না। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। 1949 সালে একটা খবর ছড়ালো যে বাবরি মসজিদের ভেতরে নাকি শ্রী রামচন্দ্রের একটি মূর্তি পাওয়া গেছে। আবারও শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো, ফৈজাবাদ কোর্টের নির্দেশে বাবরি মসজিদের দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দেয়া হলো। এরপর আবার শুরু হলো দীর্ঘদিনের আইনি লড়াই। হিন্দু মুসলিম এই দুই পক্ষের বিবাদের কেন্দ্রবিন্দু বাবরি মসজিদের জমির মালিকানা আসলে কাদের। ওইদিকে তৎকালীন সরকার কোনো পদক্ষেপ না নিয়েই দুই নৌকায় পা রেখে চলছিল। উদ্দেশ্য একটাই, হিন্দু ভোট আর মুসলিম ভোট দুটোই পেতে হবে। সালটা 1986। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী।
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে 37 বছর ধরে বন্ধ বাবরি মসজিদের গেটের তালা খুলে দেওয়া হয়, যাতে হিন্দুরা রামলালার পূজা করতে পারে সেই আগের চবুতরাতে। 1990 সালে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানি এই আন্দোলনকে তাদের দলের আন্দোলন বলে মনে করেন। তিনি গুজরাট থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার সূচনা করলেন, কিন্তু তার রথ আটকে দেওয়া হয় বিহারে এবং তাকে গ্রেপ্তারও করা হয়। 30 অক্টোবর 1990 অযোধ্যায় করসেবকদের জমায়েত হলো। করসেবক হলো তারা যারা হিন্দু ধর্ম রক্ষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত। এরপর সেই দিন বাবরি মসজিদের ওপরে উঠে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করলেন। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করেন। পুরো অযোধ্যা জুড়ে শুরু হয় কারফিউ জারি, কিন্তু তাতেও কোনো ফল না হওয়ায় সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব করসেবকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন, যাতে প্রায় 55 জন করসেবকের মৃত্যু হয়। 6 ডিসেম্বর 1992 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এই দিন প্রায় 2 লক্ষ করসেবক অযোধ্যায় বাবরি মসজিদের সামনে জড়ো হয়ে সেই মসজিদের 3টে গম্বুজ ধ্বংস করে দেয়। এই ঘটনার পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয় অশান্তি, শুরু হয় রাষ্ট্রপতি শাসন, সাম্প্রদায়িক সংঘাতে আহত ও নিহত হয় বহু মানুষ। 90 দশকে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তখন তাদের ভোট ঘোষণা পত্রে একটা পার্টি ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা। আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, দেশবাসীর আবেগ, সব কিছুর পরে 2019-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্ট ওই বিবাদ স্থানে রাম মন্দির বানানোর অনুমতি দেয় এবং একই সাথে মসজিদ নির্মাণের জন্য একটি বৈকল্পিক জমি খোঁজারও আদেশ দেন। 5 ফেব্রুয়ারি 2020 রাম মন্দির নির্মাণের ট্রাস্ট তৈরি হয় এবং শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। এই ছিল আজকের এই ভিডিও।